বাংলাদেশে বিনিয়োগে চীনের ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর আহ্বান, 16 সমঝোতা স্মারক বিনিময়। কোটা আন্দোলনকারীদের আদালতের সিদ্ধান্ত পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান, বিএনপির বিরুদ্ধে উস্কানির অভিযোগ। বেরিয়ে আসছে প্রশ্ন ফাঁসের হোতা আবেদ আলীর অঢেল সম্পদের তথ্য, তদন্ত কমিটি করল পিএসসি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকছেন শিক্ষকরা, আমলাদের বিরুদ্ধে সরকারকে ভুল বোঝানোর অভিযোগ। যুক্তরাজ্যের স্টারমার ক্যাবিনেটের মন্ত্রী হলেন বঙ্গবন্ধু নাতনি টিউলিপ, দায়িত্ব সামলাবেন নগর মন্ত্রণালয়ের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। আপনার সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়। একযোগে কাজ করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন মাত্রায় নেওয়া সম্ভব। বেইজিং সফররত প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাণিজ্য সম্মেলনে বিনিময় হয়েছে আইসিটি, জ্বালানি ও ব্যাংকিং সংক্রান্ত 16টি সমঝোতা স্মারক। বেইজিং থেকে আরও জানাচ্ছেন ফারজানা শোভা। দ্বিপাক্ষিক সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার সকালে বেইজিংয়ের একটি হোটেলে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা শীর্ষক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাংগ্রিলা হোটেলে অনুষ্ঠিত এই সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড CCPIT। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আইসিটি, জ্বালানি, ব্যাংকিং সংক্রান্ত 16টি সমঝোতা স্মারক বিনিময় করেন সংশ্লিষ্টরা। বিনিয়োগের জন্য চাইনিজ ব্যবসায়ীদেরকে বাংলাদেশের প্রধান খাতগুলোকে বিবেচনা করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। I also urge Chinese investors to explore portfolio investment in Bangladesh. The Bangladesh Securities and Exchange Commission is actively working to further develop our capital markets. এছাড়া বাংলাদেশের সম্ভাবনাময় সেক্টর তথ্য প্রযুক্তি, পর্যটন, কৃষি, প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং উন্নয়ন খাতে বড় ধরনের বিনিয়োগ নিয়ে আসতে চাইনিজ উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আহ্বান জানান তিনি। The government is actively promoting the growth of ICT sector, offering incentives for startups, investing in tech parks, and fostering an ecosystem that encourages innovation and entrepreneurship. প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি সেক্টরেও চাইনিজ বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। Our huge domestic market, the markets that are adjacent to us hold endless opportunity for entire region. সরকার প্রধান বলেন, বাংলাদেশ যে কোনো ইতিবাচক বিনিয়োগের যোগ্য প্রতিদান দেয়। বাংলাদেশে এখন সর্বোচ্চ বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায়নার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সস্তা শ্রম, যোগাযোগ ব্যবস্থার উৎকর্ষ সাধন এবং সরকারের বিনিয়োগ বান্ধব নীতির কারণে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে আকর্ষণীয় বিনিয়োগের স্থান। দুই দেশের সরকারের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমদানি রপ্তানির ঘাটতি কমিয়ে বাণিজ্যে নতুন সুবাতাস বইবে, এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি। ফারজানা শোভা, 21 টেলিভিশন, বেইজিং, চায়না। এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের নেতারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চীন সফরে কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রসঙ্গ তুলে ধরেন। পরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার ব্যাপারেও চীন আন্তরিক। আদিত্য মামুনের রিপোর্ট। প্রধানমন্ত্রী লিং কিয়াংয়ের আমন্ত্রণে চীন সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিয়ানআনমেন স্কয়ারে চীনা বিপ্লবীদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান। বৈঠক করেন চীনের উচ্চ পর্যায়ের বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের নেতাদের সাথে। উঠে আসে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো।
পরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, চীনের ব্যবসায়িক নেতারা বাংলাদেশের পণ্য আমদানি বাড়ানোর আশ্বাস দেন। বাংলাদেশের সাথে যে চায়নার ট্রেড গ্যাপ, অর্থাৎ চায়না থেকে আমরা অনেক পণ্য আমদানি করি, কিন্তু চায়নাতে কম্পারেটিভলি অনেক কম পণ্য রপ্তানি হয়। বাংলাদেশ থেকে কোয়ালিটি প্রোডাক্ট আমদানি করার জন্য তারা উদ্যোগ গ্রহণ করবেন। সংকট কাটিয়ে মিয়ানমার যাতে দ্রুত রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়, সেজন্য মধ্যস্থতা করতে চায়না কমিউনিস্ট পার্টি আন্তরিক বলেও জানান মন্ত্রী। মায়ানমার এবং বাংলাদেশের ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে চায়না ফ্যাসিলিটেটরের কাজ করবে এবং তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা মায়ানমার সাথে আলাপ আলোচনা করে যাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হয় সে ব্যাপারে তারা যতটুকু সম্ভব, সর্বোচ্চ যতটুকু সম্ভব সেই সহায়তা তারা করবেন। আগামী বছর বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর অর্থবহভাবে উদযাপন করতে চায় দুই দেশ। এ লক্ষ্যে চায়না কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানানো হয়েছে। উন্নয়নটাই সেখানে প্রাধান্য পাবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি ও তাদের সমমনারা অরাজনৈতিক আন্দোলনে উস্কানি বা ইন্ধন দিয়ে যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আন্দোলনকারীদের জনদুর্ভোগ সৃষ্টি না করে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত পর্যন্ত ধৈর্য ধরার পরামর্শ তার। মাহমুদ হাসানের প্রতিবেদন। বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা এবং পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সরকার সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানান ওবায়দুল কাদের। আন্দোলনকারীদের জনদুর্ভোগ সৃষ্টি না করে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত পর্যন্ত ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। সব পক্ষের কথা শুনে আমি মনে করি দেশের সর্বোচ্চ আদালত, অ্যাপিল বিভাগ বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নেবে। বিএনপি ও তার সমমনা অরাজনৈতিক আন্দোলনে উস্কানি বা ইন্ধন দিয়ে যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকারও আহ্বান তার। বিএনপি এবং তাদের সমমনস্কদের শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টাকে উস্কানি দিয়ে, ইন্ধন দিয়ে যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে সে ব্যাপারে সারা বাংলাদেশে এই রাজধানীতে সর্বত্রই আমাদের সাবধান থাকতে হবে। বিএনপি সবকিছুতেই রাজনীতির গন্ধ খোঁজে, অথচ খালেদা জিয়ার জন্য আইনগত পদক্ষেপ বা দৃশ্যমান আন্দোলনই করতে পারেনি দাবি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। এমনকি বছরও কেটে গেছে, তারা আদালতে উপস্থিত থেকে খালেদা জিয়াকে বিরত। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছেন কয়েকজন শিক্ষার্থী। শুনানির জন্য বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন তারা। আপিল বিভাগে আবেদনটি দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদি ভূঁইয়া এবং উর্দু বিভাগের শিক্ষার্থী আহনাফ সাঈদ খান। মুক্তিযোদ্ধার সন্তানদের রিটে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে গত 5 জুন কোটা পুনর্বহাল করে রায় দেন হাইকোর্ট। নবম গ্রেডে এবং 10ম থেকে 13তম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালে সরকার পরিপত্র জারি করে। 2018 সালের 4 অক্টোবর জারি করা এমন পরিপত্র চ্যালেঞ্জ করে 2021 সালে রিট দায়ের করেন ওহিদুল ইসলাম সহ 7 শিক্ষার্থী। হাইকোর্ট ডিভিশন যে রায় দিয়েছে সে রায়টা অবশ্যই, যেহেতু আমাদের সর্বোচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন বিবেচনা করবেন, কিন্তু বিবেচনা করতে হলে এই জাজমেন্টটা হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশনের সামনে যেতে হবে। অ্যাপিলেট ডিভিশনের সামনে কিন্তু জাজমেন্ট এখনও পর্যন্ত সই হয় নাই, তো সেই পর্যন্ত আমরা সিএমপি ফাইল করেছি। আগামীকাল অ্যাপিলেট ডিভিশন আমাদের বক্তব্য শোনার পরে যে আদেশ দিবেন আমরা সেই আদেশ অনুযায়ী কাজ করব। কোটার বিষয়ে সরকার নয়, সিদ্ধান্ত নেবে আদালত। কোটা বিরোধী আন্দোলন বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে সচিবালয়ে কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। রাজপথে এখানে আন্দোলন করে বা চেঁচামেচি করে বা বকাবাদ্য করে এটার কিন্তু নিরসন হবে না।
এটা করলে যেটা হয় একটা পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে সঠিক জায়গা কোনটা, আমি গতকালকে বলেছি যে সঠিক জায়গা হচ্ছে যে তারা যদি পক্ষভুক্ত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন, অবশ্যই আপিল বিভাগ সকল পক্ষ শুনবেন এবং সকল পক্ষ শুনে আপিল বিভাগ একটা ন্যায় বিচার করবেন। বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী। তবে এলাকায় পরিচয় দিতেন রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে। প্রশ্ন ফাঁসের ঘটনা আলোচনায় আসার পরেই বেরিয়ে আসে বিভিন্ন জায়গায় তার অঢেল সম্পদের তথ্য। মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামে রয়েছে তার বিলাসবহুল বাড়ি। অভিযোগ রয়েছে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন তিনি। প্রতিনিধিদের সহায়তায় বাকিটা ডেস্ক রিপোর্টে। গেল 12 বছরে বিসিএস সহ অন্তত 30টি পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে যুক্ত গাড়ি চালক থেকে এখন ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ আবেদ আলী। এলাকায় পরিচিত বড় নেতা ও দানবীর হিসেবে মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে নিয়মিত অনুদান দেন তিনি। তবে তার টাকার উৎস নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন। কড়া চাল লইয়া বইতো, কড়া এই লইয়া বইতো, হেয়া হেই হারছে, হেয়া বেচা কেনা করি হেয়া খাইছে, এরপর ভাই গলে গিয়ে আবার 2টা টাকা টুয়া পাড়াইতো। ছোটবেলায় আমরা দেখছি যে সে ঢাকায় চলে গেছে, বাড়িতে তার আমরা দেখিও নাই, চিনিও না তেমন ভাবে। প্রয়াত আব্দুর রহমানের 3 ছেলে ও 1 মেয়ের মধ্যে আবেদ আলী মেঝো। 8 বছর বয়সে বাড়ি ছাড়েন তিনি। ঢাকায় এসে প্রথমে দিন মজুরের কাজ করলেও গাড়ি চালানো শিখে বিপিএসসিতে গাড়ি চালকের চাকরি নেন। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। অর্জন করেছেন বিপুল সম্পদ। নিজ গ্রামে কোটি টাকা খরচ করে বানিয়েছেন বিলাসবহুল বাড়ি। নিজ অর্থায়নে বানিয়ে দিয়েছেন একটি মসজিদ। পাশেই সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হচ্ছে গরুর খামার ও মার্কেট। এছাড়া পান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন বিপুল জমি। মসজিদ করার পরে মাঝে মধ্যে শুক্রবারে এসে নামাজ পড়তো, একটু বেশি আসতো। এরপর এখন বাড়ি করছে, বাড়ির কাজ যদিও কমপ্লিট না। যদি এত সম্পত্তি এত টাকা পয়সার মালিক হয়, এটা একটা অসম্ভাব্য বিষয় বলেই আমার মনে হয়। সমুদ্র সৈকত কুয়াকাটাতেও রয়েছে 5 তারকা মানের হোটেল। তবে এই হোটেলের মালিক তিনি নন বলে দাবি হোটেল কর্তৃপক্ষের। আবেদ আলী নামে কোনো মালিক এখানে নেই এবং এর মালিক হচ্ছে মোশাররফ হোসেন। মালিক পক্ষ যেহেতু এখানে দাবি করছেন মালিক পক্ষ ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আবেদ আলীর বড় ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক এবং ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। আবেদ আলীর সাথে তিনিও গ্রেপ্তার হলে তাকে ছাত্রলীগের পদ হতে বহিষ্কার করা হয়। এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের ঘটনায় সরকারি কর্ম কমিশনের যুগ্ম সচিব ডক্টর আব্দুল আলিম খানকে আহ্বায়ক করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পাবলিক সার্ভিস কমিশন। পরবর্তী 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবে এই কমিটি। খুশিত আলম মুকুল, 21 টেলিভিশন। আমলারা সরকারকে ভুল বুঝিয়ে তাদেরকে প্রত্যয় স্কিমে যুক্ত করেছেন বলে অভিযোগ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসূচিতে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত বাতিল, শিক্ষকদের সুপার গ্রেড দেয়া ও স্বতন্ত্র বেতন স্কেল প্রণয়নের দাবিতে নবম দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন সহ কর্মবিরতিতে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রত্যয় স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবহেলা করা হচ্ছে বলেও অভিযোগ তাদের। শিক্ষকরা বলেন, স্বতন্ত্র বেতন কাঠামো তৈরি করে তাদের সম্মান ফিরিয়ে দিতে হবে। ভুল বোঝানো হচ্ছে দুটো জায়গায়। সার্বজনীন কথাটার ব্যাখ্যাটিতে তারা একটি ভ্রান্ত অবস্থায় আছে। দ্বিতীয়ত হলো স্বায়ত্তশাসন কথাটার অর্থও তারা বোধহয় গ্রহণ করছে না। প্রত্যয় স্কিমে যেভাবে পেনশন নির্ধারণ করা হচ্ছে, এটা বেসিক প্রিন্সিপাল পেনশনের ভায়োলেট করা হচ্ছে। কাজে এটা প্রশ্ন ওঠেনি, এটা আলোচনা, এটা থেকে শিক্ষক সমাজ অবশ্যই বের করে নিয়ে আসতে হবে। এটা আলোচনার দাবি রাখে। পূর্বের পেনশন স্কিম ফেরত যাওয়া ততদিন পর্যন্ত আমার মনে হয় যে আমরা শিক্ষক সমিতির এই আহ্বানের সাথে লাগাতার হরতালে এবং কর্মবিরতিতে থাকবো। আপনারা আলোচনায় বসুন, আমাদের এই স্কিম বাতিল করুন এবং 3টি দাবি মেনে নিন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন তারা। আমরা ওই ধরনের শীর্ষ তৈরি করেছি
যারা এখন গুরুকে মারছে, যারা এখন সচিবালয়ে বসছে, তারা ভুলে গেছে তাদেরকে আমরাই পড়িয়েছিলাম। শিক্ষা বান্ধব সরকার এই বিষয়টিকে গুরুত্বের সাথে দেখবেন এবং আজ বা কাল বা পরশু যত দিনই যাক আমাদের সাথে বসতেই হবে। যারা নীতি নির্ধারক তাদেরকে ভুল বুঝিয়ে এই আমলাতন্ত্র সবসময় আমাদেরকে বিভ্রান্ত করছেন। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দাওয়া পূরণ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা সবগুলো বিশ্ববিদ্যালয় একই সাথে আমাদের 3 দফা কর্মসূচি নিয়েই আমরা এগিয়ে যাব। শিক্ষকদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তা কর্মচারীরাও। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। যুক্তরাজ্যে প্রথম ব্রিটিশ বাংলাদেশি মন্ত্রী হচ্ছেন বঙ্গবন্ধুর নাতনি শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। সদ্য জয় পাওয়া খের স্টারমারের নতুন সরকারে নগরমন্ত্রী হিসেবে নিযুক্ত হচ্ছেন তিনি। 4 জুলাই নির্বাচনে হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে 23,432 ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন টিউলিপ। লেবার পার্টি বিরোধী দলে থাকাকালীন এই পদে ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। নগরমন্ত্রী হিসেবে আর্থিক সেবা খাতেরও তত্ত্বাবধান করবেন বঙ্গবন্ধুর দৌহিত্র। টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে নদ নদীর পানির বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে উত্তর ও মধ্যাঞ্চলের কয়েকটি জেলায়। সিলেট, গাইবান্ধা ও লালমনিরহাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও চরম দুর্ভোগে লাখ লাখ বানভাসী। সংকট দেখা দিয়েছে খাবার পানি, স্যালাইন ও জীবন রক্ষাকারী ওষুধের। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জ যমুনার পানি কিছুটা কমলেও সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। হুড়াসাগর, করতোয়া, ঘুমানি ও চলনবিল সহ আশপাশের নদ নদীর পানি বেড়ে শাহজাদপুর, উল্লাপাড়া ও তাড়াশ উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। সিরাজগঞ্জ সদরের সায়দাবাদ সহ আশপাশের ইউনিয়নের বসতবাড়িতে পানি থাকায় চরম দুর্ভোগে বানভাসীরা। সায়দাবাদ মহাসড়কের পাশে আশ্রয় নেওয়া শতাধিক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। পানির জন্য থাকবার পারি না, কি খাই। বন্যায় ঘর বারে পানি উঠে গেছে, সব অনেক পরিবার ওলি আশ্রয় নিয়েছে। টাঙ্গাইলে ব্রহ্মপুত্র, যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। ভুয়াপুর, কালীহাতি ও সদর উপজেলার চরাঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। প্রবল স্রোতে যমুনা ও ঝিনাই নদীর তীব্র ভাঙন বাড়াচ্ছে চরবাসীর হাহাকার। সিলেটে বিপদসীমার উপরে রয়েছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। হাকালুকি হাওরের পানির তোড়ে কুশিয়ারা তীরবর্তী নিম্নাঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বৈশাখের পানি আইছে, আজ তো আমার পর জ্বর বান্ধা বাসান পানি স্কুল বাড়াইতে পারে না, রাস্তাঘাটে বাড়াইলে হয়তো কিছু পাইলাম মানে পানি রাস্তাঘাটে তো বাড়াইতে ঘুমায় ও এক করো কিছু আমরা পাইছি না। গাইবান্ধায় তিস্তা নদীতে সামান্য পানি কমলেও ব্রহ্মপুত্র, যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চরম দুর্ভোগ ও খাদ্য সংকটে বিস্তীর্ণ চরাঞ্চলের বানভাসীরা। 181টি আশ্রয় কেন্দ্র খোলা হলেও জায়গা হচ্ছে না সবার। রাত 10টার মধ্যেই মনে করেন যে আমরা গরু বছর নিয়ে আর থাকতে পারি না। এই রাস্তার সাইডে এই গরু বছর নিয়ে আমরা আসি, রান্না বান্না সবকিছু বন্ধ। লালমনিরহাটে তিস্তা এবং ধরলা নদীর পানির সঙ্গে কিছুটা কমেছে বন্যার প্রকোপ। মহিমা পলি, 21 টেলিভিশন। বিকল্প নির্মাণ হলেও 2013 সাল থেকে প্রায় এক যুগেও সরানো যায়নি রাজধানীর কারওয়ান বাজারের আড়ত। সবশেষ গত ঈদ উল ফিতরের পর স্থানান্তরের কথা থাকলেও অনেকটা অদৃশ্য কারণে থমকে আছে প্রক্রিয়া। ব্যবসায়ীরা বলছেন এখনও কোনো নির্দেশনা তাদের কাছে নেই, আর উত্তর সিটি মেয়রের আশ্বাস দ্রুতই সম্পন্ন হবে স্থানান্তর প্রক্রিয়া। মানিক শিকদারের রিপোর্ট। মেগাসিটি ঢাকার ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা কারওয়ান বাজার। দেশের অন্যতম বৃহত্তম পাইকারি আড়ত এটি। দিনরাত 24 ঘন্টা জমজমাট এ বাজার। শাকসবজি, ফল আর বিভিন্ন পণ্য বোঝাই ট্রাকগুলো আসতে থাকে বাজারের বিভিন্ন রাস্তায়। শহরের কেন্দ্রে বিশাল এই আড়ত থাকায় যানজট এখানের নিত্যসঙ্গী। রাজধানীকে যানজটমুক্ত আধুনিক নগর হিসেবে গড়তে এ বাজার সরানোর পরিকল্পনা প্রায় 2 যুগ আগের। 2006 সালের 4 অক্টোবর ঢাকায় 3টি পাইকারি কাঁচা বাজার নির্মাণ প্রকল্প অনুমোদন পায়। এ লক্ষ্যে আমিনবাজারে 33 বিঘা, মহাখালীতে 7 বিঘা এবং যাত্রাবাড়িতে 5 বিঘা জমির উপর 3টি কাঁচা বাজার নির্মাণ শেষ করে সিটি কর্পোরেশন।
2013 সালে মার্কেট নির্মাণ শেষে বাজার স্থানান্তরের আলোচনা চললেও ব্যবসায়ীদের রাজি করাতে পারেনি সিটি কর্পোরেশন। প্রয়াত আনিসুল হক ঢাকা উত্তর সিটি মেয়র থাকাকালে কারওয়ান বাজার সরিয়ে নেয়ার উদ্যোগ নিলেও আজও তা বাস্তবায়ন হয়নি। এরপর আরও 11 বছর পার হলেও এখনো কারওয়ান বাজার ছাড়তে রাজি নয় অনেক ব্যবসায়ী। ভালো অবস্থানে আছে আমরা, এখন সরাইতে আমাদের অনেক অসুবিধা হবে, এই জায়গায় লোকগুলো অনেক অসুবিধা হবে। এখান দিয়ে যদি মনে করেন গাবতলি চলে যায় তাহলে আমাদের একটু বেশি অসুবিধা হয়ে যাবে। যারা যেতে চান তারাও বলছেন নতুন বাজারের নানা সংকটের কথা। আমাদের এমন জায়গায় যাতে স্থানান্তর করা যেতে যে আমাদের কারওয়ান বাজার মতোই আমরা মানে স্বাচ্ছন্দ্যভাবে বিক্রি করতে পারবো, কাস্টমার চাহিদা পাবো। কিন্তু ওইখানে তো ওই ধরনের পরিবেশ নেই, এত বড় খোলা জায়গাও নেই। ব্যবসায়ী নেতারা বলছেন যাত্রাবাড়ি ও আমিন বাজারের অবকাঠামো এবং পরিবেশ ব্যবসা বান্ধব নয়। একটা হলো যাত্রাবাড়ি আর একটা হলো গাবতলি। গাবতলির যে জায়গায়, সেই জায়গায় কোনো ক্রেতা সাধারণ যাওয়ার মতো কোনো উপযুক্ত পরিবেশে নেই। আর যে কাঠামো তৈরি হয়েছে সেই কাঠামোতে এই বৃহৎ ব্যবসা পরিচালনার মতো উপযুক্ত না। এই পরিস্থিতির মধ্যেই কারওয়ান বাজারের কাঁচামাল আড়ত যাত্রাবাড়িতে স্থানান্তরের ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কিন্তু এই তথ্য জানেন না অনেক ব্যবসায়ী। আপনারা এখান থেকে সইরা যাইতে হইব, ওই জিনিসটা আমার কাছে এখনো আসেন। ক্ষুদ্র কাঁচামাল আড়ত ব্যবসায়ী নেতারা 6 দফা দাবি উত্থাপন করে নিজেদের অবস্থানে অটল। আমাদের যে বক্তব্য সেটা হলো উপযুক্ত পরিবেশ তৈরি হোক, আমরা কালকেই সরে যাব। কিন্তু উনি তৈরি করবে কি করবে না এটা তো হলো ওনার সিদ্ধান্ত। তবে ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম বলেছেন অবকাঠামো প্রস্তুত হয়েছে, স্থানান্তর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে। যারা কারওয়ান বাজার থেকে যারা যাত্রাবাড়িতে যাবে তাদের দোকান বরাদ্দ দিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি। সুতরাং এটি একটি বিরাট অগ্রগতি বলে আমি মনে করি, কারণ এতদিন পর্যন্ত দোকান তোমার বরাদ্দ দিতে পারিনি, ওনারা যেতে চায় নাই, এখন ওনারা যেতে চেয়েছে এবং ওনারা বলেছে আমাদেরকে দোকান বরাদ্দ দেন। শহরের মধ্যে পাইকারি মার্কেট থাকতে পারবে না বলেও জানান মেয়র। আজকে কারওয়ান বাজারকে যদি ক্লিন করতে পারি অটোমেটিক্যালি কিন্তু এই জায়গাতে সব জায়গা কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দেশে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে, তবে নিয়ন্ত্রণে সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। সচিবালয়ে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু মোকাবেলায় প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত ওষুধ রয়েছে। দেশের বিভিন্ন স্থানে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর কিছু সংকট রয়েছে। এই সংকট কাটিয়ে উঠতে পরিবার পরিকল্পনার মহাপরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগিরই সমস্যা কেটে যাবে বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। ডেঙ্গু যাতে না হয় সেটার দিকে কাজ করি। ডেঙ্গু হলে আমাদের সরকারি যে ব্যবস্থাপনা, আমাদের একদম উপজেলা পর্যন্ত চিকিৎসকরা ডেঙ্গুর চিকিৎসা সম্বন্ধে জানে। আমাদের একটা কিছু নীতিমালাও আছে, সবার ক্ষেত্রে আছে, এবং স্যালাইনের সংকটও হবে না। আমি সেটা মিটিং করেছি, স্যালাইন আছে। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান সহ তার 2 স্ত্রী ও 2 সন্তানের জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের তথ্য চেয়ে নির্বাচন কমিশন ও পাসপোর্ট অফিসে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের থেকে পাঠানো আলাদা চিঠিতে নির্বাচন কমিশন ও পাসপোর্ট অফিসে এসব তথ্য চাওয়া হয়েছে। এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর ছেলে মুশফিকুর রহমান 15 লাখ টাকার ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন। ছেলের বিলাসী জীবনযাপনের সূত্র ধরেই মতিউরের বিপুল সম্পদের বিষয়টি সামনে আসে। এরই মধ্যে মতিউরের পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক রবিউল হাসান অভি। একই সঙ্গে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও। পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদনের পর রবিউল হাসানকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব প্রদান করা হয়। সৃষ্টিলগ্ন থেকে একুশের সঙ্গে যুক্ত রবিউল হাসান 1997 সালে কাজ করেছেন সাপ্তাহিক বিচিত্রায় এবং 1999 সালে যুগান্তরে। 2002 সালে একুশের সম্প্রচার বন্ধের পরেও বছর দুয়েক যুক্ত ছিলেন প্রতিষ্ঠানটির সঙ্গে। পরে দক্ষতা উন্নয়নে পাড়ি জমান ইংল্যান্ডে। কাজের ফাঁকে সেখানেও যুক্ত হন এটিএন বাংলার লন্ডন অফিসে। 2013 সালে তার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সহযোদ্ধা, লেখক, সাংবাদিক, গবেষক ও সাবেক সাংসদ বেবি মওদুদের অসুস্থতাজনিত কারণে দেশে ফিরে আসেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন ও স্বাধীন রাষ্ট্র গঠনে ভূমিকা বিষয়ক গবেষণালব্ধ বই সম্পাদনায় যুক্ত হন। পরবর্তীতে সম্প্রচার ও বিপণন বিভাগের পরিচালক হিসেবে আবারও যুক্ত হন একুশে টেলিভিশনের সঙ্গে। দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রীর মানবিক অগ্রাধিকার কর্মসূচি আশ্রয়ণ প্রকল্প নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে নির্মাণ করেছেন ধারাবাহিক তথ্যচিত্র বদলে যাওয়া বাংলাদেশ। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ট্রাস্ট ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সদস্য রবিউল হাসান অভি পরিবর্তন অঙ্গীকারবদ্ধ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা একুশে টেলিভিশনের ঐতিহ্য ফিরিয়ে এনে দর্শক প্রিয়তার শীর্ষে নিতে কাজ করবেন বলে অঙ্গীকার করেন একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান অভি। বাংলাদেশিদের নানাভাবে প্রলুব্ধ করে ভারতে নিয়ে অবৈধভাবে কিডনি অপসারণ করত একটি চক্র। সম্প্রতি এই চক্রের এক চিকিৎসককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। 50 বছর বয়সী ওই চিকিৎসকের নাম বিজয়া কুমারী। কাজ করতেন দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে। পুলিশ জানায় 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশিদের অন্তত 16টি কিডনি অবৈধভাবে প্রতিস্থাপনের কাজ করেছেন এই সার্জন। চক্রটি নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের নামে জাল নথিও তৈরি করত। এমনকি অঙ্গদাতা ও প্রাপকের মধ্যে আত্মীয়তার সম্পর্ক আছে এমন জাল নথিও জব্দ করেছে পুলিশ। গত মাসে এই চক্রের 3 বাংলাদেশিকে গ্রেফতার করে ভারতীয় পুলিশ। বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় অর্ধ শতাব্দী পর ফের চালু হচ্ছে সাতক্ষীরার বসন্তপুর নৌবন্দর। নতুন অর্থনৈতিক কেন্দ্র গড়ে ওঠার পাশাপাশি নৌপথে আমদানি রপ্তানি বাণিজ্যের প্রসার ঘটাবে এই বন্দরটি। অল্প সময়ে ভারত যেতে পারবেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনির তথ্যচিত্র নিয়ে আরও থাকছে ডেস্ক রিপোর্টে। রাজা প্রতাপাদিত্যের ইতিহাস সমৃদ্ধ সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা। সেই প্রাচীনকালেই কাকশিয়ালী, ইছামতি ও কালিন্দী নদীর মোহনায় কালীগঞ্জের বসন্তপুরে গড়ে উঠেছিল আন্তর্জাতিক নৌবন্দর। ব্রিটিশ শাসনামলে এখানে নোঙর করত ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌবহরও। দেশ ভাগের পরও চলে আসছিল আন্তর্জাতিক নৌবন্দরটির কার্যক্রম। তবে 1965 সালে পাকিস্তান ভারত যুদ্ধের পর এটি বন্ধ হয়ে যায়। স্মৃতিচিহ্ন হিসেবে পড়ে আছে নৌবন্দরটির কাস্টমস অফিস, ইমিগ্রেশন অফিস, স্টাফ কোয়ার্টার সহ বিভিন্ন জরাজীর্ণ ভবন। সাতক্ষীরার সাথে ভারতের 271 কিলোমিটার স্থল ও নৌ সীমান্ত ঘিরে ফের চালু হতে যাচ্ছে নৌবন্দরটি। জমি উদ্ধার করে দেয়া হয়েছে কাঁটাতারের বেড়া। শিগগিরই শুরু হবে অবকাঠামো উন্নয়ন। নদী পথে খরচ যেমন কম হয়, অল্প সময়ের মধ্যে পণ্য আনা নেওয়া করা যায়। আমদানি রপ্তানি কার্যক্রম পূর্ণদমে যখন চালু হবে, সাতক্ষীরার একটি সম্ভাবনাময় জেলা, এই জেলা আরও অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। বন্দর ঘিরে অর্থনৈতিক সমৃদ্ধির নতুন স্বপ্ন বুনছেন স্থানীয়রা। মানুষের আর্থসামাজিক উন্নয়নে বন্দরটি ভূমিকা রাখবে। অনেক কর্মসংস্থানের সুযোগ হবে। সর্বোপরি সাতক্ষীরা উন্নয়ন, সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক ভূমিকা রাখবে বসন্তপুর নদী বন্দর। শতকরা 80% লোকের আপনার উপকার হবে এবং এলাকার লোকের উপকার হবে। বাংলাদেশের বড় আকারে একটি রাজস্ব এই বন্দর থেকে দেব বলে আমরা আশাবাদী। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করবে এবং মানুষের যাতায়াতের যাত্রী পরিবহনও অনেক সুবিধা হবে। গত বছরে 13 নভেম্বর ভার্চুয়ালি বন্দরটির কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। বাণিজ্য সংবাদ। গ্রাহকদের জন্য ডিটিএইচ সংযোগের সঙ্গে আকাশ গো কম্প্যানিয়ন অ্যাপ নিয়ে এসেছে বেক্সিমকো কমিউনিকেশনসের আকাশ ডিজিটাল টিভি। দেশের একমাত্র ডিটিএইচ পে টিভির বর্তমান নতুন গ্রাহকরা সংযোগের সাথে এখন থেকে আকাশ গো অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে লাইভ টিভি চ্যানেল, টেলিভিশনের পাশাপাশি মোবাইলও দেখা যাবে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পরবর্তী প্রজন্মের এই প্ল্যাটফর্ম উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন, বেক্সিমকো কমিউনিকেশনসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শায়ান এফ রহমান এবং প্রধান নির্বাহী ডক্টর তারিক আলম। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার।
বাংলাদেশে বিনিয়োগে চীনের ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর আহ্বান, 16 সমঝোতা স্মারক বিনিময়। কোটা আন্দোলনকারীদের আদালতের সিদ্ধান্ত পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান, বিএনপির বিরুদ্ধে উস্কানির অভিযোগ। বেরিয়ে আসছে প্রশ্নফাঁসের হোতা আবেদ আলীর অঢেল সম্পদের তথ্য, তদন্ত কমিটি করল পিএসসি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকছেন শিক্ষকরা, আমলাদের বিরুদ্ধে সরকারকে ভুল বোঝানোর অভিযোগ। যুক্তরাজ্যে স্টারমার ক্যাবিনেটের মন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ, দায়িত্ব সামলাবেন নগর মন্ত্রণালয়ের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সংবাদ দেখুন, 21 সাথেই থাকুন। শুভরাত্রি।